প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। অনুষ্ঠানের শুরুতেই আমাদের এই আজকের অনুষ্ঠানে যে দুই অতিথি এসেছেন তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আমার সঙ্গে আজকে আছেন ডক্টর এ.কে.এম. সাইফুল্লাহ, আন্তর্জাতিক উন্নয়ন কর্মী এবং গবেষক। আর রয়েছেন অধ্যাপক ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইন্টারন্যাশনাল বিজনেস পড়ান এবং উনি খুব পরিচিত মুখ, বিশেষ করে এই আন্দোলনের। আপনি এই আন্দোলনের সাথে একেবারেই মাঠ পর্যায়ে সম্পৃক্ত ছিলেন, ছাত্রদের সাথে আপনি যেভাবে দাঁড়িয়েছিলেন এবং আপনার বক্তব্যে শুধু ছাত্ররা উদ্দীপ্ত হয় তাই নয়, যারা তাদের অভিভাবক ছিলেন তারা অবাক হয়েছেন যে এই ম্যাডাম কিভাবে এইভাবে কথা বলছেন, এইভাবে সাহস নিয়ে কথা বলছেন। আসলে সব মিলিয়েই মানুষের যে ভূমিকা, এই কারণে হয়তো আমরা এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এই শিক্ষার্থীদের আন্দোলনে এত প্রত্যক্ষভাবে আপনি কিভাবে জড়িত হলেন? এর কি দ্বিতীয় কোনো পথ খোলা থাকা উচিত ছিল? কারণ শিক্ষার্থীরা যখন মাঠে তারা প্রতিবাদে নামবে, বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময় কিন্তু তারা মাঠেই ছিল। যে কোনো গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা, ছাত্রদের ভূমিকা অনস্বীকার্য থাকে। তো এইভাবে তাদের উপর বেধড়কভাবে তাদের উপর অত্যাচার, এটা যে শুধু জুলাইয়ে হয়েছে তা না। আপনি বিশ্ববিদ্যালয় হলগুলোতে গণরুমের কথা বলেন, কেউ কোথাও যখন তার মত প্রকাশ করছে, আপনি আবরারের ঘটনা তো আমরা এখনো ভুলি নাই। আবরারকে আমাদের আবরারের প্রতি যে অত্যাচার হয়েছে সেটা আমাদেরকে মেনে নিতে হয়েছে, সেখানে তো একটা অপরাধবোধ ছিলই। তো দ্বিতীয় কোনো ঘটনা মেনে নেওয়া কি মানুষ হিসেবে আমার কর্তব্য ছিল? আর শিক্ষক হিসেবে কি সেটা আর কোনো বিকল্প আমার ছিল? আর বিকল্প আমি চাইও নি, এবং আমার কাছে মনে হচ্ছে নৈতিক জায়গা থেকে, নৈতিকতার জায়গা থেকে ওটাই আমার কর্তব্য ছিল। তা না হলে শিক্ষক হিসেবে তো আমি ছাত্রদের সামনে দাঁড়াতে পারতাম না, মানুষ হিসেবে নিজের কাছে দাঁড়াতে পারতাম না। আপনি সাহসটা পেলেন কোথা থেকে? সত্য কথা বলার জন্য সাহসের দরকার হয় না, নৈতিকতার দরকার হয়। আর ছাত্রদের পাশে দাঁড়াবার জন্য অন্য কোনো কিছুর দরকার হয় না, একজন শিক্ষক হতে হয়। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকে বেশ কিছু কথা বলেছেন, ছাত্রদের সঙ্গে কথা বলেছেন এবং সারা দেশ থেকে যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ওনারা ঢাকায় এসেছিলেন একটা প্রোগ্রামে, এবং সেখানে উনি অনেক কথা বলেছেন, খোলামেলা কথা বলেছেন। উনি ছাত্রদের কাছে একটা অনুরোধ জানিয়েছেন যে বাংলাদেশ গড়ার যে কাজটা শুরু হয়েছে এটা শেষ না হওয়া পর্যন্ত তার সাথে যাতে ছাত্ররা থাকেন। এই বিষয়ে আপনার একটা মতামত চাচ্ছি। তিনি যথার্থই বলেছেন। তার কারণ একটা জিনিস একটু বুঝতে হবে কিন্তু, যে এই যে ছাত্র জনতার যে আন্দোলনটা, যার নেতৃত্বে ছাত্ররা ছিল, তাদের আন্দোলনের মূল লক্ষ্য কিন্তু একটা, শুধু কেবলমাত্র নির্বাচন না। তাদের আন্দোলনটা কিন্তু, যেখানে ছাত্র জনতার ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে, তাদের প্রতিবাদটা কিন্তু শুধুমাত্র ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ছিল না, ফ্যাসিবাদী যে কাঠামোটা আছে সেটার বিরুদ্ধে ছিল। তো কাঠামোগত স্বৈরতন্ত্রের যখন আমরা কথা বলি, তখন সেটার সাথে কনস্টিটিউশনাল, আমরা যেটাকে বলছি যে পুনর্লিখন, পুনর্গঠন, যাই হয় সেটার একটা ব্যাপার আছে। প্রতিষ্ঠানগুলোতে যখন ফ্যাসিবাদ একেবারে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, সেই ব্যবস্থাকে যখন আপনি আমূল পরিবর্তন করবেন, যেন ভবিষ্যতে আর কখনো এইরকম একটা ফ্যাসিবাদী সরকার না সামনে চলে আসে, এই সব কিছুর জন্য কিন্তু জবাবদিহিতার একটা জায়গা লাগবে। আমরা জানি যে কোনো গণ অভ্যুত্থানের পরেই কিন্তু একটা প্রতিবিপ্লবের একটা সম্ভাবনা থাকে। তো সেখানে মাঠ পর্যায় থেকে কিন্তু একটা প্রেশার পয়েন্ট, যেটাকে আমরা বলি জবাবদিহিতার জায়গা আমরা বলি, সরকারকে তো আমাদেরকে প্রশ্ন করতেই হবে, তাই না? আমরা যে যেখানে আছে প্রশ্ন করার জায়গা, প্রশ্নের উত্তরটা পাবার অধিকার। বাক স্বাধীনতা মানে তো কেবলমাত্র যা চাচ্ছি তাই বলার কেবল না, বরং আমার উত্তর পাওয়ারও তো অধিকার আছে। তো সেই জায়গাটায় ছাত্র যতদিন না এই যে এত রক্তক্ষয়, এত শহীদ, আপনি পৃথিবীর কোন ইতিহাসে দেখেছেন যে একটা গণ অভ্যুত্থানে 57 জন শিশুর মৃত্যু হয়? আপনি কোন গণ অভ্যুত্থানে দেখেছেন আপনি হাজারের উপরে আমাদের ছাত্র থেকে শুরু করে শ্রমজীবী মানুষ, বিভিন্ন পেশার কর্মজীবী মানুষের এত রক্ত আমাদেরকে দেখতে হয়েছে? আমাদের 18,000-এর উপর আমরা শুনছি আহত, এবং আহতদেরকে তো প্রতিনিয়ত দেখছি আমরা হাসপাতালে, তাই না? এই করুণ পরিণতিতে এই সমস্ত পরিবার তো আপনার সারা জীবন বয়ে বেড়াবে। তো তাদের সাথে ছাত্র জনতা যদি না থাকে, জবাবদিহিতার যদি জায়গাটা না থাকে,
তাহলে তো এদের সবার সাথে বেইমানি তাহলে করা কি হবে। আপনি চান যে ছাত্ররা যেরকম প্রেসার গ্রুপ হিসেবে কাজ করুক? ঠিক এটাকে আমি প্রেশার গ্রুপ হিসেবে বলবো না, আমি বলবো যে এমন একটা কাঠামোতে আমরা থাকতে চাই যেখানে আমরা প্রশ্ন করতে পারবো, এবং যেই জায়গাটা থেকে যেই আপনার স্পিরিট থেকে এই আন্দোলনটা শুরু হয়েছিল, পুঞ্জীভূত হয়েছিল, মানুষ এত ত্যাগ স্বীকার করেছে, যতক্ষণ না পর্যন্ত সেই কাঠামোটা থাকে জবাবদিহিতার একটা জায়গা থাকবে, এবং যেই সরকারে বসবে সে সবসময় জানবে তাকে জবাবদিহিতামূলক জায়গায় তাকে যেতে হবে। সেখানে নির্বাচন অবশ্যই একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, কিন্তু সেখানে যেতে গেলে আমরা যেটাকে বলি একটা লেভেল প্লেইং ফিল্ড, এবং কখনো কোনো অবকাঠামোগত দুর্নীতির এই অবস্থা হবে না, সেই জায়গাটায় যাওয়া পর্যন্ত অবশ্যই আমাদেরকে এখানে থাকতে হবে। সেটাকে আপনি যদি বলেন প্রেশার পয়েন্ট তো প্রেশার পয়েন্ট, আর যদি আমরা এটাকে অন্য কোনো নামও তো আমরা দিতে পারি যে এখান থেকে জবাবদিহিতার জায়গা। রাইট। ডক্টর সাইফুল্লাহ, ডক্টর মোহাম্মদ ইউনুস সেদিনই শিক্ষার্থীদের আরও কিছু কথা বলেছিলেন। উনি একটা কথা বলেছিলেন যে এক সময় দেশে ব্যাপক লুটপাট হয়েছে এবং যারা লুটপাট করেছে তারা চুপচাপ বসে থাকবে, বিষয়টি সেরকম নয়, তারা আমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে ঢুকিয়ে দিতে পারে, এরকম একটা তাদের তৎপরতা রয়েছে। কাজেই উনি বলেছেন যে তোমরা আমাদের সাথে থাকো এবং বেরিয়ে যেও না, এটাকে প্রতিহত করতে হবে, এবং আমরা যে রাষ্ট্র নির্মাণের কাজ হাতে নিয়েছি সেটা শেষ না হওয়া পর্যন্ত উনি কথাটা বলেছেন। আর সবচেয়ে বড় কথাটা যে এরা চুপচাপ বসে থাকবে না প্রতিপক্ষ, এই বিষয়ে আপনি কিছু বলুন। আপনি যে বলছিলেন লুটপাট, আসলে আমি মনে করি একটা লুটপাট তন্ত্র কায়েম হয়েছিল। আমরা অনেক তন্ত্রের কথা শুনি, গণতন্ত্র, তো এরকম একটা লুটপাট তন্ত্র আমার মনে হচ্ছে একটা লুটপাট তন্ত্র কায়েম হয়েছে এই জায়গাটিতে, যেটি ছিল, যেটি আমরা যখন সুশাসনের কথা বলি, আমরা আসলে সুশাসন তো দেখতে পাইনি, শাসনটাও দেখতে পেয়েছি কিনা আমার সন্দেহ লাগে মাঝে মাঝে, এটা শাসন ব্যবস্থা ছিল কিনা। তো এই অবস্থা থেকে এই অবস্থাটা কেন হয়? যখন জনগণ নির্লিপ্ত থাকে অথবা জনগণকে জনগণ হিসেবে হিসেব করা বা স্বীকার করা না হয়। আমরা দেখেছি যে তন্ত্র কায়েম হয়েছিল, তন্ত্রে জনগণ অনুপস্থিত ছিল। জনগণ যখন অনুপস্থিত থাকবে, আপা যেটি বলছিলেন যে জবাবদিহিতা কে চাইবে? জবাবদিহিতা চাওয়ার যে আবার রুল অফ লর কথা বললেন আপা, ফ্রিডম অফ স্পিচের কথা বললেন, আমার ইদি আমিনের কথা একটা মনে পড়ে। ইদি আমিন একটা কথা বলেছিলেন, আই উইল এনশিওর ফ্রিডম অফ স্পিচ বাট আই ক্যানট গ্যারান্টি ফ্রিডম আফটার স্পিচ। আমরা মনে হয় ওই অবস্থাটার কাছাকাছি ছিলাম, ওইটাতেই ছিলাম স্যার। তো সেই জন্য প্রথম কথা হচ্ছে যে রাষ্ট্র আমরা বিনির্মাণ করেছিলাম, যে স্বপ্নে আমরা ৭১-এ যুদ্ধ করেছিলাম, একই বিষয় ছিল। ৭১-ও একটা আমাদের যুদ্ধের বড় বিষয় ছিল বৈষম্য, কিন্তু ৫৩ বছরে আমরা বৈষম্য থেকে মুক্তি পাইনি। আবার ৫৩ বছরের পরে এই প্রজন্মের আবার বৈষম্য নিয়ে লড়াই করতে হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন করতে। এই জাতির জন্য এটা একটা বড় দুর্ভাগ্য যে আমরা আসলে বৈষম্য থেকে বেরিয়ে আসতে পারছি না। বৈষম্যের যে কি বলবো আয়নাঘর, এই সাম্প্রতিক আয়নাঘরটা ভিন্ন, কিন্তু বৈষম্যের যে আয়নাঘর, এ থেকে আমরা বেরোতে পারিনি। তার মধ্যে অনেক ধরনের আয়নাঘর যুক্ত হয়েছে, এটা আমরা জানি। মূল কারণটি কি? মূল কারণটি জনগণকে জনগণ ভাবা হয়নি, কারণ জনবিচ্ছিন্ন একটা ব্যবস্থা স্থাপিত হয়েছিল। আমরা একটা বই পড়েছিলাম লোকহীন লোকারণ্য, এরকম যেমন গণবিহীন গণতন্ত্র এদেশে হয়েছিল। তো এই অবস্থা থেকে উত্তরণের জন্যই ছাত্র জনতা এগিয়ে এসছে। আসলে এগিয়ে আসার কারণটা কি? আসলে অন্য যে শক্তিগুলো যারা তাদের অধিকার আদায়ের জন্য লড়াই করে, তারা হয়তো পারছিলেন না, হয়তো কোনো কারণে পিছিয়ে ছিলেন, একটা শূন্যতা তৈরি হয়েছিল। এই শূন্যতায় ছাত্র জনতা এগিয়ে এসছে এবং তারা সফলকাম হয়েছে, তাদের প্রতি অভিনন্দন। অধ্যাপক ইউনূস যে কথাটি বলেছেন, আমি তার সঙ্গে শতভাগ একমত। কারণ এই লড়াইটা আসলে একদিনের না, কারণ বৈষম্যের লড়াই ৫৩ বছরে শেষ হয়নি, আর ১ মাসে শেষ হয়ে যাবে এটা আশা করা বোকামো। আমি বিশ্বাস করি উনি যথার্থ বলেছেন, এবং আমরা যারা এই দেশের শান্তিকামী মানুষ আছি, আমরা মনে করি এটা অব্যাহত রাখা উচিত। আমরা একটি অন্য প্রসঙ্গে যাব, সেটি হলো যে জুলাই গণহত্যা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের ব্যবস্থা করা হয়েছে। এমন একটা বহুল আলোচিত হচ্ছে, কারণ হলো সবাই বলছেন যে বিশেষ আদালত না হলে এই যে ম্যাসাকারটা হয়েছে, গণহত্যাটা হয়েছে, এটা বিচার আসলে করা এত দ্রুত করা বা আলাদা না হলে, বিশেষায়িত না হলে একটু সমস্যা হয়। সেখানে প্রধান প্রসিকিউটর নিযুক্ত হয়েছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম হয়েছেন। উনি কিন্তু একটা কথা বলেছেন, হাসিনাকে ফিরিয়ে এনে গণহত্যার বিচার করা হবে, মানে বিচারের মুখোমুখি করা হবে ওনাকে। আমরা আপনার কাছে জানতে চাইবো ম্যাডাম, সেটি হলো এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
নিয়ে আপনার ভাবনাটা কি, এবং তাজুল সাহেব যে কথাটা বলেছেন এই বিষয়ে আপনার ব্যাখ্যাটা কি? তিনি যা বলেছেন, আমাদের মাঠ পর্যায়ে যে সমস্ত ছাত্র জনতা ছিল সেটা কিন্তু তারই ভাবমূর্তি প্রকাশ পেয়েছে। আমরাও মনে করি যে দেশের মাটিতে বিচার ব্যবস্থা সুষ্ঠু, ফেয়ার, আমরা যেটাকে বলি স্বচ্ছ, যথার্থ, এই বিচার ব্যবস্থায় আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল ছাড়া এটা আমরা সম্ভব এই পর্যায়ে মনে করি না হতো। এবং বাংলাদেশের মাটিতেই, বাংলাদেশের এই মাটির সাথে, এই বাংলাদেশের চেতনার সাথে, ইতিহাসের সাথে যারা বছরের পর বছর বেইমানি করেছে, নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের বিচার এই মাটিতেই হতে হবে। হ্যাঁ, এখানে কোনো রকম ইফ অর বাট নাই, ইট হ্যাজ টু বি দেয়ার। আরেকটা যেটা স্যারের কথার সাথে আমি অ্যাড করতে চাই, আসলে কি এই যে ছাত্র জনতা বা বিগত সরকার, ফ্যাসিবাদী সরকার 15 বছর রাজত্ব কায়েম যেভাবে করলো, তার একটা অন্যতম কৌশল কিন্তু ছিল ভয় সৃষ্টি করা। এই ভয়টা সে প্রয়োগ করেছে কার উপরে? পেছনে 15 বছর যে মানুষ চুপ ছিল তা কিন্তু না, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ক্ষেত্র থেকে মানুষ কিন্তু প্রতিবাদে মুখর হয়েছিল। প্রতিবাদী হওয়ার ফলেই কিন্তু তাদের উপরে এই অন্যায় অত্যাচারগুলো নেমে এসে গুম, খুন, হত্যা, সেটা মামলা। আপনি গ্রামাঞ্চলে যে দেখেন নেতা পর্যায়ে, নেতৃত্ব পর্যায়ে কেউ কিন্তু নাই। আপনি এখন যেমন নিউজ মিডিয়াতে চলে আসছে, গ্রামে পথে ঘাটে হাঁটলে আপনি পাবেন কেউ তার মতো করে ব্যবসা করতে পারছে না, কারণ তার সাথে সম্পর্ক যদি কোনো রাজনৈতিক দলের অপরপক্ষের ছিল, তাদের বিরুদ্ধে তাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সব মিলিয়ে মিথ্যা মামলা, গায়েবী মামলা দিয়ে কিন্তু তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে অপদস্থ করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। আর আপনি যদি সোচ্চার হন, তাদেরকে তো আপনার গুম, আর আয়নাঘরের পরিণতি স্বীকার করতে হয়েছে। তো এই যে এখনকার যে তরুণ সমাজ, যারা গত 3টা ভোটের অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে, তারা কিন্তু এটা মেনে নেয় নাই। ওখানে কিন্তু আমাদের পেছনের 15 বছরে এই গুম হত্যার যারা শিকার হয়েছে, তাদের অবদানও কিন্তু আমাদেরকে স্বীকার করতে হবে। এরা মেনে নেয় নাই, এরা প্রতিবাদে এগিয়ে এসছে, এবং যে কোনো গণ অভ্যুত্থানে কিন্তু তাই হয়। ধীরে ধীরে ক্ষোভ পঞ্জীভূত হয়, তারপর মানুষ বিপ্লবের চেতনা এগিয়ে আসে। তো সেই জায়গাটায় আপনি যদি আমরা বলি সমস্ত কয়টার বিচার বাংলাদেশের মাটিতে তো হতে হবে, সামনে দাঁড় করাতে হবে। আমি যেমন এই দেশের সুনাম আমার, দুর্নামও আমার, এই যে বহির্বিশ্বে যে আমাদের মান সম্মান ধুলায় মিটিয়ে দিল, তাই না? তো সেটা বিচারের মাধ্যমে সেটাকে পুনরুদ্ধার করতে হবে। প্রিয় দর্শক, আমরা একটু বিরতিতে যাব, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আসছে অভিমত। চোখ রাখুন বিটিভির পর্দায়। আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। ডক্টর সাইফুল্লাহ, আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে কথা বলছিলাম, এবং যেটা ম্যাডামকে বলেছিলাম সেই প্রশ্নটা আপনাকে আমরা আবারও করি। সেটি হলো যে হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে, এটা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান যে প্রসিকিউটর নিযুক্ত হয়েছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। হাসিনা এখন ভারতে রয়েছেন, দিল্লির আশ্রয়ে এবং প্রশ্রয়ে রয়েছেন। তাকে ফিরিয়ে আনা যাবে কি যাবে না, এই ধরনের নানান ধরনের কথাবার্তা হচ্ছে। আপনার কি মনে হয়? ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর হিসেবে তাজুল সাহেব যেটা বলছেন, উনি তো জনতার মতো দাবি করতে পারেন না বিচার করতে হবে, উনি কার্যকর ব্যবস্থাটা গ্রহণ করবেন, এটা তার কাজ, বক্তব্য দেয়া না। দ্বিতীয় কথা হচ্ছে, এর আগেও একটি এরকম আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হয়েছিল, সেটার আইন নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল, অনেক সমালোচনা ছিল। আমি মনে করি তাজুল সাহেবের প্রথম কাজ হবে এই আইনের লুপহোলগুলো খুঁজে বের করা, যাতে অমূলক সমালোচনাগুলো বাইরে থেকে না করা যায়। ওনার প্রথম মনোযোগী হওয়া উচিত আইনটাকে সম্পূর্ণ করা। আইনে কিছু অসম্পূর্ণতা আছে, আমি আইন বিশেষজ্ঞ না, কিন্তু আইন বিশেষজ্ঞরা এটা বলে থাকেন। আপনি হয়তো খেয়াল করেছেন
আন্তর্জাতিক সাংবাদিক ডেভিড বার্গম্যান আইনটির একটা সমালোচনা করেছেন, যে উনিও একই কথা বলেছেন যে তাজুল সাহেবের উচিত হবে আইনটাকে শুদ্ধ করে মাঠে নামা। এটা একটা দিক গেল। একটা দিক। যে কথা হচ্ছে যে জনদাবি, যে কোনো সময় আমরা যখন ছাত্র ছিলাম, আমরা স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করেছিলাম, আমাদেরও দাবি ছিল বিচার করতে হবে। দেখেন, যারা আন্দোলন করেছিল তারা কিন্তু বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল, তারা কিন্তু ফাঁসি চাইছে না যে ওকে এনে ধরে ফাঁসি দাও, ওরা কিন্তু বিচার চাইছেন এবং ন্যায় বিচার চাচ্ছে। এটা হচ্ছে বিচারদার সঙ্গত দাবি, বিচারটা যাতে বিতর্কিত না হয় তারা এটাও চাচ্ছে। এখন এই জন্যই তো ট্রাইব্যুনাল করা হয়েছে। আমরা বিশ্বাস করব ট্রাইব্যুনাল আইন মোতাবেক যাবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে, কারণ এই দেশের জনগণ আরও 23 বছর বৈষম্যের জন্য আন্দোলন করতে চায় না। সুতরাং বৈষম্যের সমাধান, যে বৈষম্য সৃষ্টিকারী যেসব এলিমেন্ট আছে, উপাদান আছে, এগুলোকে সমূলে বিনাশ করতে হবে। এবং এটা একটা আসলে বৈষম্য একটা বীজ বৃক্ষ, এই বীজ বৃক্ষকে সমূলে উপড়ে ফেলতে হবে। এবং এই জন্য শেখ হাসিনা এবং তার দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতেই হবে, এটা জনদাবি। এদেরকে ফিরিয়ে আনা যাবে কেমন? এখন দুটো বিষয় আমি যতটুকু বুঝেছি, যদি ভারত যদি তার প্রিয় পাত্র হিসেবে শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিতেই চান, তাকে রাজনৈতিক আশ্রয় দিলে ভারতের আইনে রাজনৈতিক আশ্রয় প্রার্থীকে কোথাও প্রত্যর্পণ করা যায় না। যদিও বাংলাদেশের সঙ্গে আমাদের একটি বন্দি বিনিময় চুক্তি আছে, যদি পতিত স্বৈরাচার যদি রাজনৈতিক আশ্রয় না পান, তাকে ফিরিয়ে আনা অনেক সহজ হবে ট্রাইব্যুনালের পক্ষে এবং রাষ্ট্রের পক্ষে। পররাষ্ট্র মন্ত্রণালয় যদি সমন্বিতভাবে কাজ করেন সহজ হবে। যদি আমাদের বন্ধু মোদি তাকে রাজনৈতিক আশ্রয় দেন, কাজটা একটু জটিল হবে, আমি মনে করি অসম্ভব না। ম্যাডাম, এই বিষয়ে আপনাকে আর একটু দৃষ্টি আকর্ষণ করছি। সেটা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, হাসিনাকে দিল্লি থেকে ফিরিয়ে আনা বা ভারত তাকে ফিরিয়ে দিবে কি দেবে না, এটা আন্তর্জাতিক মিডিয়াতে কিন্তু বড় ধরনের রিপোর্ট হয়েছে। রিপোর্টের মূল বিষয়টা হলো যে আসলে শেখ হাসিনাকে নিয়ে ভারত একটা মহা ফাফরে পড়েছে, দুটানায় পড়েছে, কি করবে না করবে। এবং আপনি এটাও জানেন যে ভারত চেয়েছিল যে যেভাবেই হোক না কেন অন্য কোনো দেশে যাতে উনি আশ্রয় নিতে পারেন, কিন্তু গণহত্যার প্রসঙ্গটা সামনে আসার কারণে কোনো দেশই তাকে আশ্রয় দিতে রাজি হয়নি। এমনকি যে সমস্ত দেশে একনায়কতন্ত্র রয়েছে অথবা রাজতন্ত্র রয়েছে, এমন কয়েকটি দেশে কিন্তু দিল্লি চেষ্টা করেছিল, সেটা পারেনি। এখন প্রশ্ন হলো, ওনাকে ভারতে থাকতে হচ্ছে। দিল্লি যে কারণে কিছুটা উদ্বিগ্ন, সেটি হলো যে যদি তাকে দিল্লিতে রেখে দেওয়া হয়, তাহলে বাংলাদেশে যে ভারত বিরোধী একটা ঢেউ এখন চলছে, এটা আরও প্রবল থেকে প্রবলতর হবে। আসলে ভারত এখন কি করবে আপনার মনে হয়, কি করতে পারে? ভারতের ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমরা যদি ঐতিহাসিকভাবে দেখি, এখন তারা যা বলছে, বিভিন্নভাবে তাদের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার মতো কথাবার্তা বলছে, তারা কিন্তু তাই করে সব সময়। ঐতিহাসিকভাবেই যদি আমরা দেখি, যখনই তার ভেতরে আভ্যন্তরীণ কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হয়, বিভিন্ন প্রদেশগুলো তাদের স্বাধীনতা নিয়ে কথা বলতে সামনে এগিয়ে আসে, কখনো পাকিস্তানের কথা বলে তারা, কখনো এদের কথা বলে তারা দৃষ্টি ফেরাবার চেষ্টা করে। তারা তাদের আভ্যন্তরীণ রাজনীতিকে তারা তাদের প্রতিবেশীদের সাথে বা বিভিন্ন আমরা যেটাকে বলি ধরেন পররাষ্ট্র নীতিকে শক্তিশালী করার জায়গায় তারা যেটা করে, তারা এই কৌশলটাই বারে বারে অবলম্বন করে যে ওখানে ভারত একটা হুমকির মুখে আছে, ভারতের উপর বলে তারা দৃষ্টি ফেরাবার চেষ্টা করে সবসময়। এবারও দেখলাম তাই করছে। আমরা জানি যে এখানে মণিপুরের কাহিনী কি হচ্ছে, জানি একই রকমের একটা ব্যাপার ঘটছে ওদিকে, কখনো কাশ্মীরে, কখনো আপনার এখানে ওই যে হিন্দুত্ববাদের সৃষ্টি থেকে যেটা হয় আর কি, তাদের সেই জায়গাটায় জনবিচ্ছিন্নতা থেকে ভারতের যে আজকে কোণঠাসা অবস্থা, সেই জায়গায় তো অবশ্যই শেখ হাসিনাকে নিয়ে তাদের একটা দুশ্চিন্তার জায়গা তো এখানে অবশ্যই আছে। এখন ভারত কি করবে সেটা তাদেরকে নির্ধারণ করতে হবে। ভারতকে প্রথমে ভারতের জনগণের কথা শুনতে হবে। আমি সব জায়গায় এই কথাটাকে বলি, দেখেন, জনবিচ্ছিন্নতা যখন সৃষ্টি হবে তখন আপনি যেই মতবাদই সৃষ্টি করেন না কেন, যেমন আপনি কখনো ধর্মভিত্তিক রাজনীতি করলে আপনি হয়তো হঠাৎ করে একটা জনপ্রিয়তা পেতে পারেন, কিন্তু তারপরে ধীরেই কিন্তু দেখবেন আপনি ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছেন এবং একটা সময় আপনার পতন তারপরে অনিবার্য হয়ে যায়। হ্যাঁ,
তো ভারতকে নিজেকে বুঝতে হবে যে এইভাবে তার পক্ষে সম্ভব না। তার প্রতিবেশী প্রতিটা রাষ্ট্র থেকে কিন্তু তার সম্পর্কে একটা নেগেটিভ চিন্তার, নেগেটিভ একটা ইমেজ তার দাঁড়িয়ে গেছে। আপনি মিয়ানমারের কথা এখন বলেন, আরাকান বন্দরে তো আমরা বলি যে সেখানে তার জন্য একটা থ্রেট হয়েছে, মালদ্বীপ থেকে শুরু করে নেপালে, আফগানিস্তান, নেপালে তার হয়ে গেছে। এখন এই অবস্থায় গত সরকারের সাথে ভারতের যে সম্পর্ক ছিল সেটা সরকারের সাথে ছিল, বাংলাদেশের মানুষের সাথে ছিল না। কেউ কেউ বলে সরকারের সাথেও ছিল না, ব্যক্তির সাথে ছিল। ব্যক্তির সাথে হয়তো সরকার কাঠামোটার সাথেই তো ধরেন ছিল। এখানে জিনিসটা হচ্ছে কি যে তারা ভারত নিজে, ভারত বললে বোধহয় ভুল হবে, ভারতের একটা গোষ্ঠী, তাদেরকে আগে নিজের মানুষের সাথে বুঝতে হবে, নিজের মানুষের ভাষা তাকে পড়তে হবে, তারপর সে অন্য দেশে। তারা গত 3 বছর এই ধরেন প্রতিবেশীর ভালো তো সবাই চাইবে, তাই না? তো প্রতিবেশী আমরা যাকে প্রত্যাখ্যান করলাম, মানুষ সেই সরকারের ভুয়া ভোট, ভুয়া নির্বাচনকে তারা সমর্থন দিল, সাহায্য করলো, রাইট? তো সেই জায়গাটায় তাকে বুঝতে হবে বাংলাদেশের মানুষ ভারতের শত্রু না, ভারতের মানুষের শত্রু না। তবে ওই সরকার, ওই কাঠামো অবশ্যই সেখানে তাকে তাদের নিজের অবস্থানটা বুঝে নিয়ে ভারতকে তার খামাখা এই সমস্ত কথাবার্তা বলে নিজেদেরকে বোধহয় আরও কোণঠাসা না করাটাই তাদের জন্য হয়তো বা শ্রেয় হবে। আমরা আপনাদের দুজন যে বিষয়ে পড়ান বা গবেষণা করেন সেই বিষয়ে আসি। আপনারা লক্ষ্য করেছেন সাইফুল্লাহ ভাইয়ের সাথে, সাইফুল্লাহ ভাই আপনি লক্ষ্য করেছেন যে নিশ্চয়ই যে গার্মেন্ট শিল্প নিয়ে বেশ কিছু সমস্যা হচ্ছে, খুব স্মুথলি চলছিল। এই সরকার আসার পরে পশ্চিমা বিশ্ব আমাদের গার্মেন্টসের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে পরিচিত সবার কাছে, এটা এক ধরনের ব্র্যান্ডিং হয়েছিল। কিন্তু এই গার্মেন্টস কিছু ঝামেলা হচ্ছে গত 1 সপ্তাহ ধরে, এটা কেন? দুটো বিষয় আমি বলবো। প্রথমত যে এমন একটা শিল্প, আমরা যদি পেছনের দিকে তাকাই, আমরা দেখেছি আমাদের আদমজি বন্ধ হয়ে গিয়েছে। কেন? কারা এটার বেনিফিশিয়ারি হয়েছে? এখন যদি গার্মেন্টস কোনো কারণে বন্ধ হয়ে যায়, এটার বেনিফিশিয়ারি কে হবে? ওখান থেকে আমাদের দেখতে হবে বিষয়টি। গার্মেন্টস সেক্টর যদি ডিস্টেবিলাইজ হয়, প্রথমত আমাদের শ্রমিকরা কাজ হারাবে, আমরা বৈদেশিক মুদ্রা হারাবো, এবং এর পাশাপাশি এটার ডাইরেক্ট বেনিফিশিয়ারি কে হবেন, এটা চিন্তা করে এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে আমাদের। প্রথমত আমাদের এই সেক্টরটা যদি কোনো কারণে ডিস্টেবিলাইজ হয়, তাহলে যারা এই পণ্য ক্রয় করছেন তারা বিকল্প বাজার খুঁজবেন, স্বাভাবিক কারণেই। এখন বিকল্প বাজারটি যদি অনেক দূরে হবে কিনা আমাদের খুব কাছাকাছি হবে, এটা বিবেচনায় রাখতে হবে। যেমনটি আমাদের পাটের ক্ষেত্রে হয়েছে, চামড়ার ক্ষেত্রে হচ্ছে। দ্বিতীয়ত, রাজনৈতিক ডামাডোলে বা ঘোলাপানিতে মাছ শিকার করার লোকের বাংলাদেশে কোনোই অভাব নাই, তারা এই সুযোগটা অবশ্যই নিতে চাইবেন। আমাদের শ্রমিকরা দুটো কারণে তারা সহজ সরল এবং তারা দূরদর্শী না, তারা সহজ জীবনযাপনকে পছন্দ করে। কেউ যদি বলে এই কাজটি করলে তো আমাদের বেতন বাড়বে, তারা সহজে এটা বিশ্বাস করেন। আমাদের মানুষ খুব সহজে অপরকে বিশ্বাস করেন। আমরা পত্রিকা দেখেছি যে চেনেন না, জানেন না, তারা বলছেন এই মিছিলটা করলেই তোমাদের বেতন 2000 টাকা বাড়বে, ওনারা নেমে যাচ্ছেন। এই লোকগুলোকে, যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন, এই লোকগুলোকে তাদের খুঁজে বের করতে হবে। যদি সেক্টরটাকে রক্ষা করতে হয়, জাতির আয়ের উৎসকে রক্ষা করতে হয়। দ্বিতীয়ত, যদি যারা ইন্টারন্যাশনাল বায়ার আছেন তারা স্টেবল মার্কেট খুঁজেন, যেখানে তার সাপ্লাই চেইন ঠিক থাকবে। তিনি যেদিন ডেলিভারি নিতে চাইবেন সেদিনই ডেলিভারিটা এনশিওর করতে পারবে। আমি একজন ক্রেতা হয়ে যেই মার্কেটে গেলে আমি অসুবিধায় পড়বো, ওই মার্কেটে আমি শপিং করতে যাব না ভাই। আমি স্মুথ মার্কেট চাই, আমি অন টাইম সব কিছু চাই। তো আমাদের দুইটা কারণে করতে হবে। প্রথমত আমাদের এমপ্লয়মেন্টের একটা এনশিওর করতে হবে, কারণ আমাদের জনসংখ্যা বাড়ছে, এমপ্লয়মেন্ট সে আমরা বাড়াতে পারছি না। যেটা প্রতিষ্ঠিত সেক্টর যদি নষ্ট হয়ে যায়, আমরা এমপ্লয়মেন্টের অপরচুনিটিগুলো নষ্ট করব। দ্বিতীয় কথা, আন্তর্জাতিক বাজারটা হারাবো। দুটোই আমাদের জন্য সমূহ ক্ষতির সম্ভাবনা এবং ক্ষতির বড় কারণ হবে। তো রাষ্ট্র, বিশেষ করে আমি একটা অনুরোধ করব, যারা শিল্পাঞ্চল পুলিশে আছেন তাদের একটি বড় ভূমিকা আছে এই ক্ষেত্রে। আমি ধরেন আরও 5 বছর আগেও 3 বছর আগেও গার্মেন্টসের যে সমস্যাগুলো হয়েছিল, আমি শিল্পাঞ্চল পুলিশের অনেক ভালো ভূমিকা দেখেছি। এবার কিন্তু এটা দেখতে পাইনি। আমি সবার কাছে দায়িত্বশীল আচরণ আশা করব। ম্যাডাম, আমরা এই গার্মেন্টস ধরেই একটা কথা বলি, আমাদের বৈদেশিক মুদ্রার যে অর্জনটা, এটা একটা বড় সেক্টর। দুটোর মধ্যে আমরা যে মোটা দাগে যে দুটো পাই, এর মধ্যে একটা বড় সেক্টর নিঃসন্দেহে। এখন বাংলাদেশে আমাদের রিজার্ভ নিয়ে, ডলারের দাম নিয়ে
ডলার সংকট নিয়ে ব্যাপক ধরনের হয়েছে এবং আমরা আসলে খুব কুণ্ঠাসা হয়ে অবস্থায় পড়েছিলাম। ধীরে ধীরে এটা অগ্রসর হচ্ছে, ডলার আসার কথা। ইদানিং কিছু প্রতিবেদনে বের হচ্ছে যে ডলার এখন বাজারে অ্যাভেলেবল, পাওয়া যাচ্ছে। এটা হলো বড় কথা। কীভাবে পাওয়া যাচ্ছে সেটা বড় কথা না, বড় কথা আপনি ইচ্ছা করলে ডলারটা সংগ্রহ করতে পারছেন। আপনার আমাদের মনে হচ্ছে যে ডলারের প্রভাবটা বেড়েছে। আপনার কি মনে হয়? না, অবশ্যই আমরা যদি খুব সম্প্রতিকালে যে রিপোর্টটা বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হয়েছে পত্রপত্রিকায় যেটা দেখি, সেখানে প্রথমত তো আমরা বলবো যে রেমিটেন্সের প্রবাহটা ব্যাংকগুলোতে বেড়েছে। বাড়ার কারণও আমরা সবাই জানি। আমি এই আন্দোলনে প্রায়ই দেখা যায় যে আন্দোলনের ভূমিকায় আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা আছে তাদের অবদান কিন্তু অনস্বীকার্য। আমাদের যেটা অনেক রক্ত ক্ষয় করে যে তাদের বোধ, তাদেরকে আমরা বিগত সরকারকে আমরা সামনে আনতে পারিনি বলবো না, আমি নত স্বীকার করতে তো চাইনি একগুয়েমির জায়গায়। সেখানে রেমিটেন্স যোদ্ধারা কিন্তু একদম অল্প কয়েকদিনেই কিন্তু তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে কিন্তু তাদেরকে বাধ্য করেছিল এবং আমাদের এই দেশের কাঠামোটাই কিন্তু তাদের একটা বড় ভূমিকা আছে, আমি আপনি যেখানে বসে আছি। তো এই রেমিটেন্স যোদ্ধারা কিন্তু তারা জানে যে দেশের অর্থনীতিকে সচল করার জন্য কিন্তু তারা অনেক বেশি সচেতন। তো যেটা হলো যে সরকার গঠনের পর ডেফিনেটলি আমাদের যেটা হয় যে রেমিটেন্স একটা ইনফ্লো আমরা দেখছি, মানুষ প্রপার চ্যানেলে টাকাটা পাঠানোর একটা মানি লন্ডারিং বাদ দিয়ে, এখানে হুন্ডির মাধ্যমে পাঠানো বাদ দিয়ে তারা রেমিটেন্সের প্রপার চ্যানেলে পাঠাচ্ছে, সেটা একটা কারণ। দ্বিতীয় কারণটা আমরা দেখেছি যে গভর্নমেন্ট খুব যথার্থ কিছু কিন্তু পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি যেটা করেছেন যে বাজার থেকে যেটা কেনাবেচার ব্যাপারে সেখানে তিনি একটা কঠোর নীতিমালা গ্রহণ করেছেন। আমাদের যে ইম্পোর্টের ব্যাপারে যেটা ছিল যে ফাস্ট লোন ডিসবার্সমেন্টের ওখানেও তিনি কাজ করছেন। আমাদের আরেকটা যেটা হয়েছে যে এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের যেটা হয় যে আন্ডার ইনভয়েসিং, ইম্পোর্ট ওভার ইনভয়েসিংয়ের ব্যাপারটা সেখানে লুক আফটার করা হচ্ছে। তো এই সমস্ত কিছুর কারণেই কিন্তু আমরা বলবো যে, এবং আরেকটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আইএমএফ কিন্তু গত সরকারের দিকেও লোন ডিসবার্সমেন্টের সময় কিছু কড়াকড়ি কিছু নিয়ম দিয়েছিল। তো এই আইএমএফের লোন ডিসবার্সমেন্টের আগে কিন্তু সরকার যেইভাবে ব্যাংকগুলোকে পরিচালনা করছিল, যে কারণে এই যে আমাদের ফরেন রিজার্ভ ঘাটতি, ইচ্ছা মতো কেনা বেচার ব্যাপারগুলো থাকে, সেই জায়গাটায় কঠোর নীতিমালার কারণে কিছুটা তাদের দুর্নীতিতে কিছুটা হ্রাস টেনে ধরেছিল আইএমএফ। এবং এই সরকার গঠনের পরে কিন্তু আইএমএফ এডিবির লোনটা তারা খুব পজিটিভলি ডিসবার্স করেছে এবং অ্যামাউন্টে। তো সেই কারণে আমরা দেখতে পাই এগুলো কয়েকটা কারণ আছে যেটার কারণে আমরা একটা পজিটিভ, স্লো বাট দেয়ার ইজ অ্যান ইমপ্রুভমেন্ট। তো সেটা হচ্ছে রিজন আমাদের। আপনারা জানেন যে 18.5 লাখ কোটি টাকার ঋণ রেখে গেছে এই সরকার। এই ঋণটা খুব বড়, আমাদের প্রত্যেকের মাথায় এসে দাঁড়িয়েছে। ব্যক্তিগতভাবে হিসাব করলে সেটা আরও বড় হয়ে দাঁড়ায়। আমাদের মাথাপিছু যে আয় এবং মাথাপিছু যে ঋণ, সেটা আকাশ পাতাল পার্থক্য। এই ঋণটাকে কিভাবে বর্তমান সরকার মোকাবেলা করতে পারে? প্রথমত আমি বলবো যে এই ঋণটা একদিনে এই বোঝাটা আমাদের ঘাড়ে চাপেনি, দীর্ঘ 15 বছরে একদিনেও না, আরও পেছন থেকে যেতে হবে। তো এই 15 বছরে এটা ব্যাপক থেকে ব্যাপকতর হয়েছে। কিন্তু এই জিনিসটি যেমন একদিনে হয়নি, একদিনের সমাধান আশা করাও খুব কাঙ্ক্ষিত না। আমরা অনেক আবেগে অনেক সময় অনেক কথা বলে ফেলি। তো বিষয়টি হচ্ছে যে আমার চিন্তাটা কি, যে আমার একটা লোন আছে, এটা আমার শোধ করতে হবে। লোন করে ঘি খাও, এটা প্রবাদের জন্য খুব ভালো, কিন্তু এই যেই সমাজে যেই সময়ে আমরা বসবাস করছি সেই জন্য ভালো না। আমরা লোন প্রয়োজনে করেছি, আমি যখন লোন করব আমি শোধ করতে পারবো কি না এটা ভেবে করা উচিত। এখন যে যেভাবে লোনটা করুক, রাষ্ট্র হিসাবে এই দায়টা রাষ্ট্রের। আমি আজকে এখানে কথা বলছি, কালকে থাকবো না এখানে, কিন্তু এই কাজটি রাষ্ট্রের সঠিক পরিকল্পনা না করা হলে, কারণ যদি অর্থনীতি হয়, যেটা আমি শুরুতে বলেছিলাম, যদি অর্থনীতি একটা লুটপাটতন্ত্রের অর্থনীতি হয় তাহলে তো লোন শোধের দায় কেউ নেবেন না। কিন্তু যদি জনকল্যাণমূলক অর্থনীতি, তাহলে এই দায়টা রাষ্ট্র নেবে, রাষ্ট্রের সঠিক পরিকল্পনার মাধ্যমে নিতে হবে। ম্যাডাম, আপনি কর্পোরেট খাতে কাজ করেন, এই বিষয়ে আপনি বিশেষজ্ঞ, এই বিষয়ে পড়ান। ব্যাংক এবং কর্পোরেট খাত এক ধরনের সম্পর্ক রয়েছে। কর্পোরেট খাতে যে দুর্নীতি হয়েছে
সেটা অভাবনীয়, অচিন্তনীয়। এবং কর্পোরেট কিছু দুর্নীতি, বড় বড় কর্পোরেট এখনো বহাল তবে তো রয়ে গিয়েছে, কেউ কেউ ধরা খেয়েছেন। আসলে এই কর্পোরেট খাত থেকে দুর্নীতিটা উচ্ছেদ করার উপায়টা কি? এটা না হলে আর চলছে না, কারণ এরা ব্যাংকগুলিকে খেয়ে ফেলছে। ব্যাপারটা কি, আমরা যেটাকে বলি, মানে আমার রিসার্চ ফিল্ড হচ্ছে আমার পিএইচডি কর্পোরেট গভর্নেন্সের ওখানে। তো সেখানে আমার সৌভাগ্য হয়েছিল যে ইউরোপিয়ান সেক্টরে ক্যাডবেরি রিসার্চ কমিটি, যারা কর্পোরেট গভর্নেন্সের আমরা বলি যে প্রথমেই কোড প্রণেতা তারা ছিলেন। তো আমার সেই কমিটি মেম্বার হিসেবে আমার পিএইচডির সময় আমার কাজ করার সৌভাগ্য হয়েছে এখানে মেম্বার হিসেবে। তো যেটা হয় যে তখনকার সময়ে আমরা জানি 2002-এর যে এনরন, যে গভর্নেন্স ফেইলিয়ারের যে একটা আমরা বলি যে সবচেয়ে যেটা আলোড়ন সৃষ্টি করেছিল সারা বিশ্বে, তারপরেই কর্পোরেট গভর্নেন্স নিয়ে চিন্তা করা হয়েছে। সেই সময় থেকে এখন পর্যন্ত বিশ্ব পরিমণ্ডলে কর্পোরেট গভর্নেন্সকে নিয়ে যত পলিসি তৈরি হয়েছে, যত আপনার প্রতিকার প্রতিরোধের জন্য, দুর্নীতির জন্য বিরুদ্ধে, বাংলাদেশের এখন যা পরিস্থিতি, বিশ্বাস করেন কোনো পলিসি এই দুর্নীতির কাঠামোটা যদি রয়ে যায় কিচ্ছু কাজ করবে না। কোথায় বলি আমি তাত্ত্বিক কথা যেটা বা আমাদের থিওরিটিক্যাল কথা যেটা, সেটাতে আমি আসছি একটু পরে, কিন্তু মূল জায়গাটা যেখানে সে সারা বিশ্ব আটকিয়ে যায়, আমি আপনাকে খুব ভালো পলিসি দিতে পারি, আমি আপনাকে খুব ভালো সিস্টেম দিতে পারি, কিন্তু এই সিস্টেম প্রণেতার পরে সিস্টেমকে যারা আমরা ইমপ্লিমেন্ট করি, বাস্তবায়ন করি, যখন নৈতিকভাবে আমাদের অবক্ষয় হয়, আমি যদি সিস্টেম ভাঙতে চাই আপনি তো আমাকে আটকাতে পারবেন না। এখন এই বিগত সরকারি দুর্নীতিগ্রস্ত, সীমাহীন দুর্নীতিগ্রস্ত যে সরকার, সে কিন্তু খালি একা ছিল না। সেই 15 বছরে তার লেজুর বৃত্তি যারা করবে, তার মতো নৈতিকভাবে যাদের অবক্ষয় খুব অবশ্যম্ভাবী, প্রতিটা প্রতিষ্ঠানের মূলে তাদেরকে বসিয়েছে, বসানোর প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ ছিল, এবং তারা নির্লজ্জের মতো একটা কাঠামোগত দুর্নীতি যেটাকে বলি, সেখানে তারা এটাকে ধ্বংস করে দিয়েছে, প্রতিটা প্রতিষ্ঠানকে একেবারে নিঃস্ব করে দিয়েছে। নিঃস্ব করে দেয়। এবার যদি থিওরিটিক্যাল পার্টে আসি, কর্পোরেট গভর্নেন্সের ক্ষেত্রে বা স্টেট গভর্নেন্সের ক্ষেত্রে 4টা পিলার আমরা বলি। প্রথম কথা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার জায়গায়, যেটাতে প্রথমেই শুরু করলাম, জবাবদিহিতার জায়গায় ব্যাংক কোথায় যাবে আপনি আমাকে বলেন? কেন্দ্রীয় ব্যাংক। তো কেন্দ্রীয় ব্যাংক তো সুদা লুট করে নিয়ে চলে গেল। হ্যাঁ, পরবর্তী যিনি গভর্নর আসলেন তার কথা তো পত্র পত্রিকায় যেভাবে লেখা হচ্ছে, দেখেন আমি আমার গবেষণার জায়গা থেকে আমাকে এই সমস্ত কোম্পানিকে নিয়ে কিন্তু কেস স্টাডি করে পাবলিশ করতেই হবে। আমি বাংলাদেশি হিসেবে আমার কি এটা ভালো লাগবে যে বিশ্ব পরিমণ্ডলে ভবিষ্যতে আর কেউ কোনোদিন এনরন নিয়ে কথা বলবে না? আমরা যেমন এখন কর্পোরেট গভর্নেন্স, কর্পোরেট ফেইলিয়ার কথা বলতে গেলে, কর্পোরেট স্ক্যান্ডাল করতে গেলে আমরা পার্মালেন্টের কথা বলি, আমরা এনরনের কথা বলি। আমি বলি আমার খুব দুঃখের জায়গাটা, ভবিষ্যৎ আর কিছুদিন আপনি সময় দেন, বাংলাদেশের এসআলম, বেক্সিমকো গ্রুপ, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো কেন্দ্রীয় ব্যাংকের নাম আসবে। আপনি বলেন এই যে ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, এদের ইমেজ রিস্টোর, পুনরুদ্ধার আপনি কিভাবে করবেন? আমি বললাম আমার অনুভূতির জায়গা থেকে যে আমরা চেষ্টা করছি একটা সুন্দর নতুন বাংলাদেশের, কিন্তু ব্যবসা তো বসে থাকবে না। ম্যাডাম, একটা সমস্যা হয়েছে, যারা অর্থনৈতিক তাত্ত্বিক না বুঝে সাধারণভাবে বোঝার চেষ্টা করে, তাদের একটা প্রশ্ন এসে দাঁড়িয়েছে। সেটি হলো এই যে কর্পোরেট হাউসগুলো, বিগ হাউস, এরা দুর্নীতিতে একদম ডুবে গিয়েছিল, ব্যাংক লোন নিয়ে তছনছ করেছে। এখন এই কর্পোরেট হাউসগুলো বন্ধ হয়ে গেলে এক ধরনের সমস্যা, আর চালুই বা কীভাবে রাখবে? না, বন্ধ আপনাকে করতে হবে না। তো বন্ধ কেন করবেন? প্রতিষ্ঠানের নিয়ম যখন ধ্বংস হয়ে যায়, প্রতিষ্ঠানের মানুষগুলো যখন দুর্নীতিগ্রস্ত হয়, আপনি সেই ব্যবস্থাটাকে পরিবর্তন করবেন। প্রতিষ্ঠান বন্ধ করার তো প্রশ্নই উঠছে না। হ্যাঁ, সেখানে অনেকগুলো মানুষের জীবিকা নির্বাহ করে। বাংলাদেশে যেখানে আপনার আমরা যেটাকে বলে আনএমপ্লয়মেন্ট রেট এত হাই, সর্বকালের হাই, সেখানে আরেকটা প্রতিষ্ঠানকে বন্ধ করে দেয়া, এটা তো কোনো উপায় হতে পারে না। কিন্তু মালিক তো এখন দুর্নীতিগ্রস্ত, সেখানেই তো কাজ করতে হবে আমাদের, সেখানেই তো রাষ্ট্রকে একদম আমি মনে করি এখানে নিরপেক্ষ কেউ হবার চেষ্টা করছে না, কিন্তু খুব কড়াকড়ি কিছু ভূমিকা যদি থাকতে হয়, খুব শক্ত ভূমিকায় যদি নিতে হয়, তাহলে এই জায়গাগুলোতে শক্ত ভূমিকা নিতে হবে। আপনি শেয়ার মার্কেটের কথা বলেন, আপনি 15 বছরে কতগুলো মধ্যবিত্ত পরিবার, একদম কতজন আত্মহত্যা করেছে খোঁজ নেন আপনি। এই যে শেয়ার মার্কেটের যে অবস্থা,
বাংলাদেশে এখনও যথেষ্ট জ্ঞানীগুণী লোক আছে, নীতিবান লোক আছে, তাদেরকে আপনি প্রতিষ্ঠানে নিয়ে আসেন এবং জবাবদিহিতামূলক একটা জায়গা এবং সিস্টেমগুলোতে এই আমরা যেটাকে বলছি পুনর্গঠন সংস্কার, কোন সংস্কার? শুধুমাত্র কিন্তু আপনি উপরে কাউকে বসিয়ে দিলেন সংস্কার হয়ে গেলে, এটা কিন্তু বড় বোকামি হয়ে যাবে। আপনাকে ব্যবস্থাটার পরিবর্তন করতে হবে। বাট আমি যখন এটা বলছি, এটাও বারবার বলছি, ব্যবস্থার পরিবর্তন কিন্তু একদিনে সম্ভব না। আমাদের ক্ষতি অনেক হয়েছে, আমাদের সামনে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যবস্থা কাঠামোগত সংস্কারের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা নিতে হবে। আপনার ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, ফেয়ারনেস এবং ইন্ডিপেন্ডেন্স সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জিং জায়গা, যে আপনি একটা প্রতিষ্ঠানের স্বাতন্ত্র্য, যে তার কাজ করবার অধিকার জায়গা, সেই জায়গাগুলোকে খুব বলিষ্ঠ করতে সময় লাগলো। এটা তো কাজ তো এখনই শুরু করতে হবে। প্রিয় দর্শক, আমরা আবারও বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন 13 সেপ্টেম্বর থেকে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম অর্থনৈতিক নানান চ্যালেঞ্জ নিয়ে। ম্যাডাম, আপনার কাছে আবার আসি। বাংলাদেশ এই মুহূর্তে নানান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করছে, বিশেষ করে গার্মেন্টস খাতে, যেটা খুব স্মুথলি চলার কথা ছিল, যে কোনো কারণেই হোক, মানে এর পেছনে ইন্ধন থাকুক বা কোনো ষড়যন্ত্র থাকুক অথবা অন্য কোনো কারণ যা আমরা জানি না, এই সেক্টরে কিছু বাধাগ্রস্ত হচ্ছে। গার্মেন্টস সেক্টর আসলে যেভাবে তার দেশের জিডিপিতে তাদের যে কন্ট্রিবিউশন, তাতে তাদের যে সহায়তা, আমি বলবো না যে একটা দেশের কাজ করতে গেলে শিল্পাঙ্গনে যে কাঠামোটা তাদের প্রয়োজন ছিল, প্রতিবারই তাদেরকে দেখা গেছে তাদেরকে তার কাঠামোগত সাপোর্টের জন্য বারবার বিভিন্নভাবে আপনার তদবিরে বসতে হয়, বিভিন্নভাবে দেশের কাছে বসে দেশের কাছ থেকে আদায় করে নিতে হয়। এটা তো হবার কথা না। যে একটা গুরুত্বপূর্ণ সেক্টর, রাইট, সেখানে তারা কাজ করবে, তাদের কাঠামোগত যে প্রয়োজনটা আছে সেখানে তো সরকারের একটা খুব গুরুত্ব দিয়ে তাদের সেই কাঠামোগত প্রয়োজনের দিকে নজর দেওয়া দরকার, যাতে তারা তাদের কাজটা করতে পারে। দেখেন, বিশ্ব বাজার কিন্তু বসে নাই, প্রতিনিয়ত সেখানে কিন্তু বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ, গ্লোবালাইজেশনের যে চ্যালেঞ্জটা আছে সেগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। আমার জন্য মানবিক দিক থেকে দাঁড়িয়ে কিন্তু বিশ্ববাজার বসে থাকবে না। সেখানে যে কম্পিটিটিভনেস অর্জনের জন্য এই একটা শিল্পক্ষেত্রকে কিন্তু আমাদের আরেকটু চিন্তা করে ভেবে দেখতে হবে যে আমরা আরও কীভাবে, রাষ্ট্র কীভাবে সাপোর্ট দিতে পারে, এক নাম্বার। দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে ভেতরে যে ট্রেড ইউনিয়ন আপনি বলবেন যে ইন্ধনদাতা যারা আছে, সেটা অবশ্যই আছে। স্যার যেটা একটু আগে বলছিলেন যে এখানে কারা, এখানে যারা শ্রমিকরা আছে তারা সহজ সরল নিরীহ, এবং এটা আদতেই সত্যি কথা, এবং তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন দেশের অভ্যন্তরে বাইরে থেকে তাদেরকে উচকে দেওয়া হয় এবং তারা সেই তালে হয়তো বা চলে। আপনি খোঁজ নিয়ে দেখেন যে ট্রেড ইউনিয়নের লিডারদের সাথে তাদের পুরাপুরি শ্রমিকদের যে মত কতটুকু মিল আর অমিল, তারা কতটুকু, ট্রেড ইউনিয়ন লিডাররা কতটুকু আসলে শ্রমিকদের কথা বলছে, এটা কিন্তু আমাদেরকে ভেবে দেখতে হবে। এই জায়গাটায় দেখেন আপনি এখনও যে নতুন যে আন্দোলনটা ওদের হচ্ছে, চলছে, ওষুধ ফ্যাক্টরিদের ওদেরটার সাথেও, তাদের সাথে কিন্তু মালিকপক্ষ, ম্যানেজমেন্ট কিন্তু ওয়ার্কারদের সাথে বসছে, কিন্তু নেগোসিয়েশনে আমরা কি মনে করি, আলোচনা হবে, কাজের জায়গায় কাজ চলবে, ঠিক আছে, ওদের বলা হয়েছে যখন ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হবে, কিন্তু তারা তারপরে আন্দোলনটা চালিয়ে যাচ্ছে। বুঝতে হবে এখানে যে অন্য কোনো ইন্ধন এখানে কাজ করছে। ডক্টর সাইফুল্লাহ, একটা জিনিস লক্ষ্য করেছেন, এর আগে যে গার্মেন্টসের আন্দোলনটা হয়েছিল, কী কারণে আন্দোলন করেছে, তাদের দাবি কী, সর্বনিম্ন কত বেতন হবে, এই প্রসঙ্গগুলো কিন্তু এসছে। এবার যে কী কারণে আন্দোলন হচ্ছে সাধারণ পাবলিক কিন্তু জানেন না। মূল বিষয়টা কি, লক্ষ্য যদি হয়, বলে একটা গান আছে, লক্ষ্য থাকে অটুট, এখানে লক্ষ্য আসলে অটুট না। লক্ষ্যটা আমরা কেউ জানে না, কেন আন্দোলন করছে আন্দোলনকারীরা জানেন না, তারা বিভ্রান্ত। এই জন্য হচ্ছে কি, যখন আমি
কেউ বিভ্রান্ত হবেন, তার মোটিভ তো আমরা বুঝবো না। তো এরকম আন্দোলনে যখন বিভ্রান্ত হয়, বিভ্রান্ত কেন হয়? যখন হীন উদ্দেশ্যে কেউ এখানে অনুপ্রবেশ করে বা অনুপ্রবেশ ঘটায়, তখন আসলে আন্দোলনের মূল লক্ষ্য না থাকলে, যারা আন্দোলন মানে কিছু দাবি দেওয়া উত্থাপন, তাই তো, স্পষ্ট দাবি দেওয়া উত্থাপন। এখন যখন আন্দোলন করে বিভ্রান্ত থাকে, ওদের দাবি দেওয়াটা সুস্পষ্ট থাকবে না। এবং এটা যেমন যাদের কাছে দাবি দেওয়া তারা বুঝবেন না, আমরা যারা বাইরে থেকে অবজার্ভ করছি, লক্ষ্য করছি, তারাও বুঝবো না। তো এই বিষয়টি হচ্ছে, এটার মূল কারণ হচ্ছে যেটা আপা বলছিলেন, ট্রেড ইউনিয়নের ভূমিকা। আমাদের বাংলাদেশের ট্রেড ইউনিয়নের ভূমিকাটা আমরা কখনোই খুব জোরালো দেখিনি, এবং যখন জোরালো হয়েছে ওগুলো পলিটিক্যালি মোটিভেটেড হয়েছে, শ্রমিকের স্বার্থে হয়নি। তো এখানে যে ট্রেড ইউনিয়নের যে ম্যানেজমেন্টটা বাংলাদেশে খুবই হতাশাজনক। অনেক ট্রেড ইউনিয়ন দেখবেন বলে আমার এত লক্ষ শ্রমিক আছে, আপনি যদি ওদের ডেটাবেস চান যে তোমার মেম্বারশিপ ডেটাবেস দাও, দিতে পারবে না, একটিও পারবে না বাংলাদেশের। তো আমার মনে হয় যেহেতু নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজ হচ্ছে, এই ট্রেড ইউনিয়ন ম্যানেজমেন্টেও ওদের একটা সিস্টেমে কাঠামোর মধ্যে আনা উচিত। তাহলে যে একজন যদি বলে আমার 30 লক্ষ সদস্য আছে, আপনাদের সংবাদপত্রের সময় বলে আমার সার্কুলেশন এত, মাঠে পাওয়া যায় না। ট্রেড ইউনিয়নগুলির মেম্বারশিপ কিন্তু এমনই, তারা দাবি করে অনেক, কিন্তু এটা যদি প্রথমত ট্রেড ইউনিয়ন করতে হলে তাদের মেম্বারশিপের ডাটাবেস থাকতে হবে, কতজন আছে, কোথায় কে কাজ করেন, এবং মেম্বারশিপের ফর্ম থাকতে হবে। এইভাবে যদি ওদের একটা কাঠামোর মধ্যে আনা যায়, তাহলে কিন্তু এরকম অনৈতিক অযাচিত আন্দোলনগুলো আর হবে না, শ্রমিক স্বার্থ সংরক্ষণ হবে, শ্রমের বিকাশ ঘটবে। এখানে আরেকটা বিষয় যেটা এই ইন্ডাস্ট্রিটা সবসময় আমার কাছে মনে হয়েছে যে বিভিন্ন সময় কাজ করতে যেটা মনে হচ্ছে যে আমাদের নেগোশিয়েশন পাওয়ার খুব দুর্বল। বাংলাদেশের রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রির যে কম্পিটিটিভনেসের যে শক্তির জায়গাটা থেকে, সেটা আমরা কখনোই সেই শক্তিটা নিয়ে আমাদের যে বায়াররা আছে তাদের সাথে নেগোশিয়েশনে আমরা বসতে পারি নাই। তাতে যেটা হচ্ছে একের পর এক রানা প্লাজার মতো ইনসিডেন্টকে বারে বারে সামনে টেনে তারা এই ইন্ডাস্ট্রিটার উপর একটা চাপ সৃষ্টি করেছে। বাইরের দেশের কথা বলছি আমি, হ্যাঁ, বায়াররা যারা আছে তাদের কথা বলছি আমি। তার উপর এখন যেটা হচ্ছে একটার পর একটা কমপ্লায়েন্সের ফ্যাক্টর কিন্তু চলে এসছে এখানে রানা প্লাজার ইনসিডেন্টের পরে। তার মধ্যে অনেকগুলাই আছে যেটা আমরা স্ট্যাবলিশ করতে পারি, আমরা এটাকে ফলো করতে পারি, সময় বেঁধে দেওয়া হয়েছে। বাট এখন আরও কিছু আসছে, ইএসজি কমপ্লায়েন্স আমরা বলি, এনভায়রনমেন্ট, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স। সেখানের যে সময়টা বেঁধে দেওয়া হয়েছে প্রথমে, হয় কি জানেন, আপনাকে তো বহির্বিশ্বের যারা এখানে সুপ্রান্যাশনাল ইনস্টিটিউশনগুলো থাকে তারা তো আপনাকে অবশ্যই দিবে যে এই কমপ্লায়েন্সের ভেতরে বিশ্ববাজারে আপনি কাজ করতে যদি চান কমপ্লায়েন্সের এই কাঠামোতে আসতে হবে। কিন্তু প্রতিটা দেশ কিন্তু তারা তাদের হয়ে তাদেরকে জানাচ্ছে যে আমি এই পলিসিতে এই জায়গাটায় আমার সময় লাগবে, আমি পারবো না, বা আমার সাথে অন্য কোনো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের সাথে আমার কন্ট্রাডিক্ট করছে। বাংলাদেশের এই জায়গাটায় আমার মনে হয় এখনও ইন্ডাস্ট্রিটা সরকারকে যেখানে একটু নজর দিতে হবে যে আমাদের নেগোশিয়েশন পাওয়ারটা, আমরা ইএসজি কমপ্লায়েন্সে যাবো, অবশ্যই যাবো, এটা আমাদের বাংলাদেশের জন্য, বিশ্বের জন্য, ইন্ডাস্ট্রির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কমপ্লায়েন্স দিলেও আমি কমপ্লায়েন্সটা করার জন্য যে চাপ, আমাকে কে বলবে যে বাংলাদেশের কাঠামোতে কোন জায়গাটায় কতটুকু উপযুক্ত, আরও নতুন কিছু লাগবে কিনা, কোথায় যথার্থ কোথায় যথার্থ না, এবং সেখানে কিছুটা অ্যামেন্ডমেন্টের কিন্তু চান্স থাকে, হ্যাঁ। কিন্তু এই অ্যামেন্ডমেন্ট নিয়ে কে কথা বলবে? আমাকে আদৌ জানি ইএসজির কোন জায়গাটায় আমি অ্যাকচুয়ালি আমার জন্য অ্যাপ্লিকেবল কি অ্যাপ্লিকেবল না, এখনও কিন্তু এই ধারণাটা অনেকের কাছে পরিষ্কার না। কিন্তু বাই দ্যাট টাইম কিন্তু আপনার অ্যামেন্ডমেন্টের টাইম চলে যাচ্ছে, কমপ্লায়েন্সের চাপ চলে আসছে, এই ইন্ডাস্ট্রিটা বারে বারে কিন্তু একটা কমপ্লায়েন্সের প্রেশারের ভেতরে পড়ে যায়। ব্যাংক খাত নিয়ে তছনছ হয়েছে, এটা আপনারা আগেও বলেছি আমি, আপনারা নিজেরাও জানেন। ব্যাংক খাতগুলো আলম মুক্ত হয়েছে। আলম মুক্ত হয়েছে যে এই যে এটা অদ্ভুত একটা ব্যাপার, একটা লোকের নামে নাম কোম্পানির, এবং তার মুক্ত হয়েছে, এটা একটা বড় নিউজ হয়ে গেছে। এটা অদ্ভুত ব্যাপার। এখন ব্যাংক খাতে নতুন নতুন নেতৃত্ব এসছে, পর্ষদ পরিবর্তন হচ্ছে, এবং হয়েছে বেশ অনেকগুলো হয়েছে। আপনি কি মনে করেন যে বাংলাদেশ ব্যাংক যে সমস্ত পদক্ষেপ নিয়েছে এতে আমরা আশাবাদী হতে পারি? ডক্টর সাইফুল্লাহ। প্রথম বিষয়টি হচ্ছে যে আলম বা এই সংশ্লিষ্ট গ্রুপগুলো যেভাবে ব্যাংক দখল করেছে, অনেকের সঙ্গে আমি একমত। ইট ওয়াজ এ পার্ট অফ স্টেট স্পন্সর্ড প্লান্ডারিং যেটা হয়েছে। আমি এই বিষয়টি না যেও সাধারণভাবে আমি একটা সাধারণ মানুষ বুঝতে পারি
যে ব্যাংক বেদখল হয়েছে, মানুষের টাকা লোপাট হয়েছে, আর্থিক শৃঙ্খলা নষ্ট হয়েছে, মানুষের আমানত নষ্ট হয়েছে, ব্যাংক ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমেছে। এই সামগ্রিক অবস্থাটি যদি আমরা বিবেচনা করি, বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাগুলা সময়োপযোগী কিন্তু আরও শক্তিশালী হওয়া উচিত। গভর্নর সাহেব শান্তশিষ্ট মানুষ, উনি খুব স্ট্রংলি কথা বলতে অভ্যস্ত না, আমরা তাকে অনেকদিন থেকে চিনি, কিন্তু ইদানিং বলছে কিন্তু এখন এই কথাগুলো শুরু করতে হবে। শুধু কথা এবং কাজের মধ্যে মিল থাকতে হবে। আমরা যেন হতাশ না হই, বরাবরের মতো, এটাই প্রত্যাশা থাকবে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি একজন অর্থনীতিবিদ এবং উনি মূলত ইন্টারন্যাশনাল অর্থনীতিবিদ হিসাবেই পরিচিত। ওনার যে কাজকর্ম সব অর্থনীতি ভিত্তিতে হচ্ছে, সেখানে সামাজিক বিষয়টা এসছে, সেটা আলাদা বিষয়। পৃথিবী জুড়ে ওনার যে ব্র্যান্ড ভ্যালু রয়েছে, এমন মানে নোবেল পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তি, উনি এই দেশের সরকার প্রধান হওয়ার কারণে ইন্টারন্যাশনালি অর্থনৈতিকভাবে আমরা কি উপকৃত হব বা আশাবাদ ব্যক্ত করতে পারি? আমাদের এই যে বিশ্ব বাজারে আমাদের যে ইমেজের ঘাটতি হলো, সেটা কিন্তু একটা জায়গাতেই আমাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন হয়েছিল, তাই তো? সেই জায়গায় ঘুরে দাঁড়াবার জন্য, বাংলাদেশের ভাবমূর্তিকে তুলে ধরবার জন্য এই মুহূর্তে প্রফেসর ইউনূসের থেকে আর অন্য কোনো যোগ্য ব্যক্তি হতে পারতো বলে আমি মনে করি না। তার কথা কাজের সবচেয়ে বড় যেই চরিত্রের দিকটা তার সবচেয়ে বেশি বিশ্ববাজারে প্রশংসিত হয়, সেটা হচ্ছে তার নৈতিকতা, তার নীতিবোধ। হ্যাঁ, তিনি একজন মানুষ হিসেবে তার যোগ্যতা নিয়ে কারো কোথাও কোনো প্রশ্ন নাই। সেই জায়গাটায় বাংলাদেশের মানুষ ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, উপকৃত হচ্ছি, এবং আমার মনে হয় যে ওনার ইমেজটাই এখন হচ্ছে আমাদের চলার পথে সবচেয়ে বড় আলোকবর্তিকা। এবং এই মুহূর্তে আমাদের দ্বিতীয় কথা বলতে হচ্ছে না, এই আন্দোলনের পরে আমরা যাকে প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে পেয়েছি, যাকে পেয়েছি, এটাই অলরেডি বিশ্ববাজারে কিন্তু মেসেজ চলে গেছে যে বাংলাদেশ, ভবিষ্যতের বাংলাদেশকে আমরা কোথায় দেখতে চাই। ডক্টর সাইফুল্লাহ, একই প্রশ্ন আপনার কাছে। ধন্যবাদ। মূল বিষয়টি হচ্ছে, আমি বিশ্বাস করি যে প্রফেসর ইউনূসের, আপনি যে ব্র্যান্ড ভ্যালুর কথা বলছেন, যদি ব্র্যান্ড ভ্যালু বলি, এই মুহূর্তে এই বিশ্বে প্রফেসর ইউনূসের প্যারালাল দ্বিতীয় ব্যক্তিটি নাই, আপনি খুঁজে পাবেন না। তো এরকম একটা ব্যক্তি যখন রাষ্ট্রের দায়িত্ব নেন, আমার বিশ্বাস উনি চিন্তাভাবনা করে নিয়েছেন। উনি যদি চিন্তাভাবনা করে ওনার মতের সঙ্গে, ওনার আকাঙ্ক্ষার সাথে না মিলতো, উনি অবশ্যই আসতেন না। উনি দুয়ে দুয়ে চার করতে পেরেছেন, এই জন্যই এসছেন। আমি বিশ্বাস করি এতে বাংলাদেশের নাগরিক, দক্ষিণ এশিয়া এবং পুরো বিশ্ব লাভবান হবে। ধন্যবাদ ডক্টর AKM সাইফুল্লাহ এবং অধ্যাপক ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস। প্রিয় দর্শক, আমরা আগামীর বাংলাদেশ অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।